দেখো নিউটনস লজ অফ মোশনের মধ্যেই ফ্রিকশন পড়ে, আবার অনেকে নিউটন লজ অফ মধ্যেই ইউনিফর্ম সার্কুলার মোশন পড়ে। বাট ইউনিফর্ম সার্কুলার মোশন আমি কাইনামেটিক্সে পড়াতে বেশি পছন্দ করি। তো অলরেডি আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশন হয়ে গেছে, ফ্রিকশনের বেসিক পার্টটা আমি শুরু করে দিয়েছিলাম। এ ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে, ওটা ডাইনামিক্স এর পার্ট। কি ডাইনামিক্স বল? ডাইনামিক্স অফ কি? ইউনিফর্ম সার্কুলার। না, ওসব ভুলভাল নাম, তুমি ভুলভাল। কাইনামেটিক্স, কাইনামেটিক্স পুরো কাইনামেটিক্স এর ওটাই তো বলছি। কিছু কিছু জায়গাতে কাইনামেটিক্স এর আন্ডারে ইউসিএম রয়েছে, কিছু কিছু বইতে নিউটন লজ অফ মোশনের আন্ডারে ইয়ে রয়েছে। হুম। আচ্ছা দেখো, এবার মন দিয়ে শোনো যেটা বলছি। আমরা ফ্রিকশন যখন শুরু করেছিলাম, ফ্রিকশনের ডেফিনেশন বলেছি, ঠিক আছে? আজকে এগুলো বলবো, আজকে টাইপস অফ ফ্রিকশন আর ফ্রিকশনের কিছু আহ, বড় বড় ডেরিভেশন আছে, সেগুলো করবো। তার আগে আমি বলে দিচ্ছি, মেজর টু টাইপস অফ ফ্রিকশন হয়, একটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন। এক্সটার্নাল ফ্রিকশনের মধ্যেই আসছে হচ্ছে আমাদের একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা নন স্ট্যাটিক বলতে পারো, বা কাইনেটিক ফ্রিকশন যেটাকে বলে। আমরা এই চ্যাপ্টারে নিউটন লস অফ মোশনে এই দুটো নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে? আর এই যে এক্সটার্নাল ইন্টারনাল ফ্রিকশন যেটা বললাম, এইটাকে জেনারেলি বলা হয় ভিসকোসিটি অফ ফ্লুইড। ভিসকোসিটি এটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো। হ্যাঁ, যখন আমরা ফ্লুইড মেকানিক্স পড়বো তখন এটা নিয়ে আলোচনা করবো। সিম্পলি বলতে গেলে আমাদের তো বলতে গেলে দুটো রিজিড অবজেক্টের মধ্যে ফ্রিকশন ফিল করতে পারি তো আমরা। বাট যখন কোনো ফ্লুইডসে চলে আসি আমরা, জেনারেলি এয়ার যদি বলি আমরা, গ্যাসিয়াস পার্টিকেলস, তখন ওইখানে আমরা ওটাকে ভিসকসিটি, ওটাকে বলবো আমরা ড্র্যাগ, ঠিক আছে? আর ফ্লুইডের জন্য, মানে লিকুইড ফ্লুইডের জন্য আমরা বলবো ওটাকে ভিসকসিটি। সেটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো। পাস্কেলস ল, আর্কিমিডিস প্রিন্সিপাল, বার্নৌলিস থিওরেম এসব রয়েছে। আর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই স্ট্যাটিক আর কাইনেটিক ফ্রিকশন নিয়ে পড়েছো, বাট এবারে ওর অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে, ওগুলো পড়তে হবে। তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে আর কাইনেটিক ফ্রিকশন কাকে বলে। আমি স্টিল ওখান থেকেই আবার কন্টিনিউ করছি। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যখন কোনো একটা হরাইজন্টাল প্লেনে কোনো যদি বডি স্ট্যাটিক, মানে কোনো স্টেট অফ মোশন যদি ওর না হয়, তাহলে দেখবো ওর উপর একটা ফ্রিকশন কাজ করছে। তার মানে কি, আমি ধরুন এই আমার হাতে ফোনটা রেখেছি, আমি এটাকে যদি তুলি এরকম, দেখো পড়বে না একটা অ্যাঙ্গেল ইনক্লাইন করলে। সিমিলার একটা অ্যাঙ্গেলকে আমি এরম যদি করি, তাও পড়বে না, বিকজ আমার হাত আর এই ফোনের কাভারের মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে অলরেডি। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এইবার এই হ্যাঁ, আসছি, সবেতে আসবো, আমরা বলবো এগুলো। অলরেডি ক্লাসে ডিসকাস করেছি, আরো ডিসকাস করবো আমরা। হ্যাঁ আসছি, সব আসবো, তবেতেই বলবো। এবার এই যে ফ্রিকশনটা, স্ট্যাটিক ফ্রিকশন কেন বলছি, বিকজ এর মধ্যে কোনো মোশন নেই। এবার আমরা যখন একটা ফোর্স অ্যাপ্লাই করবো এর ওপর, আমরা আরেকটা ফোর্স, এর অপোজিং ফোর্স পাবো, তাই তো? যেটাকে আমরা বলবো ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স। বাট আমাদের একটা জিনিস জানতে হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং ফ্রিকশন কাকে বলে। আগে আমরা থিওরিটিক্যাল পোর্শন নিয়ে ডিসকাস করবো, দেন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যাবো। লিমিটিং ফ্রিকশন, এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আগে বলি। লিমিটিং ফ্রিকশন এমন এক মানে টাইপ অফ ফ্রিকশন যেটা কোনো মোশন হওয়ার ঠিক আগে অকার হয়। মানে অকার বলতে কি, একটা এমন ফোর্স, এই যে ধরে নাও আজকে এই যে ফোনটা দিয়ে দেখাই আমি, ফোনটা আমার হাতে রয়েছে। এবার যতক্ষণ না আমি একে কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, ফোনটা না এগোবে না পিছবে, তাই না? বাট স্টিল আমি যদি একটা আহ, আরো কোনো একটা ফোর্স দিই, তোমরা এই আগের দিন একটা পেপার রোল নিয়ে খেলছিলে না? একটা এক্সপেরিমেন্টাল দেখাচ্ছি আমি, এই কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেখাই। এটাকে একটা পেপার রোল বানাও, বানিয়ে আমাকে দাও। সাইড ওয়াইজ লঙ্গিটিউড না, হ্যাঁ, রোল বানাও, বানাও, বানিয়ে দাও। হ্যাঁ দেখো, এটা আমি একটা রোল নিয়েছি, আমি রোলটা দিয়ে এটাকে পুশ করতে চাইছি।
বাট দেখো পুশ করতে গেলে কি হচ্ছে, পেপারটা বেন্ড হয়ে যাচ্ছে, ফোল্ড হয়ে যাচ্ছে, তাই তো? বাট ফোল্ড হবে কেন? পেপারটা তো হিসাব মতো আমি ওকে ফোর্স দিচ্ছি, পেপারটাও তো ফোনটাকে ঠেলে দেবে না ও জায়গা থেকে। বাট বরঞ্চ এটা বেন্ড হয়ে যাচ্ছে, কারণ আমি যে ফোর্সটা ফোনের ওপর দিচ্ছি, ফোন আর আমার হাতের সার্ফেসের মধ্যে যে ফ্রিকশনটা রয়েছে সেই ফোর্সটাকে ও অপোজ করছে। বাট যেই মোমেন্টে, হ্যাঁ বলো, আসছি সবেতে আসছি, আমি কেন ওইটা দিয়ে বোঝালাম আমি বলি আগে। বাট যেই মোমেন্টে আমি কোন একটা হার্ড অবজেক্ট দিয়ে এটাকে যদি আমি ফোনটাকে পুশ করতাম বা পড়ে যেত, কেন? আমি তোমাদেরকে এটা থিঙ্ক করাতে চাইছি, বোঝাতে চাইছি, বা নিজেরা ভাবো যে পেপারটা বেন্ড কেন হচ্ছে। নিশ্চয়ই একটা সফট নয়, ও তো কোনো একটা ফোর্স কি করতে পারে, শেপ আর সাইজ চেঞ্জ করতে পারে। তাই পেপারটা বেন্ড কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা অপোজিং ফোর্স ওর উপর কাজ হচ্ছে। কোনটা? আমার কথাটা ওটা না। এই যে আমি ফোর্সটা এই চেয়ারটাকে দিচ্ছি, ঠিক আছে, পেপারটা বেন্ড হচ্ছে, বাট দেখো দেখো এবার চেয়ারটা মুভ করছে। এবার পেপার কেন বেন্ড হচ্ছে, আমি অলওয়েজ ফার্স্ট দিন থেকে বলে আসছি যে নিউটনের থার্ড ল, অ্যাকশন রিয়াকশন। আমি আমার ফোর্স যেটা চেয়ারের উপর দিচ্ছি থ্রু দিস পেপার, এবার এই পেপারটা বেন্ড হয়ে যাচ্ছে। এবার কেন বেন্ড হচ্ছে? নিশ্চয়ই চেয়ারটাও একে তো একটা ফোর্স দিচ্ছে, তাই না? আর ওই যে ফোর্সটা কাজ করছে, তুমি বলতে পারো ওটা হচ্ছে এই চেয়ারের ফ্রিকশনাল ফোর্সটা, মানে ফ্রিকশন ওকে নড়তে দিচ্ছে না, আর যেই ফোর্সটার জন্য ও নড়তে পারছে না সেটাই পেপারটার উপর লাগছে, তাই না? পেপারটা তার জন্য বেন্ড হয়ে যাচ্ছে। এটা হলো ফার্স্ট একটা মানে এফেক্ট। এবার আমি কি বোঝাতে চাইছি, যেই মুহূর্তে পেপারটা ধরে নাও আমি সরিয়ে দিচ্ছি, একটা নর্মাল হার্ড অবজেক্ট নিচ্ছি, এই পেন নিলাম, পেনটা দিয়ে আমি চেয়ারটাকে ধাক্কা দিচ্ছি, এই যে চেয়ারটা কি হচ্ছে, নড়ছে। বাট একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়ার পরেই তো নড়ছে, তাই না? তার আগে তো আর নড়ছে না। তুমি নিজে বলো, একটা সাইকেলকে আমরা যখন দাঁড়িয়ে থাকি সিগন্যালে, বা সাইকেল বাদ দাও, একটা ধরো না বাস যখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা এটা নর্মালি বলতে পারবে তোমরা যে বাসের টায়ার চওড়া হয়, কেন সাইকেলের টায়ার সরু হয়? হ্যাঁ তো নর্মাল সারফেস এরিয়া বাড়ানোর জন্য, যাতে ফোর্সটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়। বাট তার জন্য তো কি হচ্ছে, ফ্রিকশনটা তো বেড়ে যাচ্ছে। বা নর্মালি তুমি ভাবো না, ক্যামেলের ফিট, ক্যামেল বাদ দাও, ক্যামেল ওইসব যাচ্ছি না এক্সাম্পল, নর্মালি একটা সারফেস রয়েছে। হুম, তোমরা বর্ষাকালে অটোতে উঠেছো সবাই, সামনের অটোটা দেখো কি হয়, অটোটার চাকা এরকম ঘুরছে আর জলগুলো এরকম ভাবে ছিটকাচ্ছে, তাই না? জল কেন ছিটকাবে? জলটা কি ছিটকানোর দরকার? ও তো কোনো বলতে গেলে ও তো জাস্ট সারফেসটা আর এর মাঝখানে রয়েছে। জলটা কি হচ্ছে, জলও তো একটা ফ্লুইড, ওর মধ্যে আর ফ্রিকশন রয়েছে, ওই ফ্রিকশনের জন্য গাড়ির চাকার মধ্যেও আটকাচ্ছে, গিয়ে যখন ও চাকাটা ঘুরছে ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাচ্ছে ভেলোসিটি টাইম। কেন হচ্ছে? দিস ইজ ডিউ টু দা ফ্রিকশন। এবার আমি যে লিমিটিং ফ্রিকশন বোঝাতে চাইছি, লিমিটিং ফ্রিকশন হচ্ছে এমন একটা ফ্রিকশনাল ফোর্স বা এমন একটা পয়েন্ট, যে ওই ফ্রিকশনের আগে কোনো অবজেক্ট মুভ করবে না। মানে ওই ফ্রিকশনাল যে ফোর্সটা, মানে ধরো না আমার ওজন আজকে 40 কেজি, এক্সাম্পল হচ্ছে আমার ওজন 80 কেজি ধরে নাও। আর 80 কেজি ওজনকে একটা যদি সি স আমি আনি, ওপারে যদি ব্যালেন্স করতে যাই আমাকে কত দিতে হবে, 80 কেজি দিতে হবে। আর আমাকে তোলার জন্য পুরোপুরি কমপ্লিটলি ওভারকাম করার জন্য কি দিতে হবে, আমার ওয়েটের চেয়ে বেশি ওয়েট দিতে হবে। সেটাই আমি বলতে চাইছি যে লিমিটিং ফ্রিকশন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স which is required to make an object move। আমি কিন্তু ডেফিনেশন বই থেকে বলছি না, যা জানি আমি সেটাই বলছি, যে লিমিটিং ফ্রিকশন হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স যেটা দরকার পড়ছে, কেন দরকার পড়ছে, যাতে কোনো অবজেক্ট স্টেশনারি স্টেশনারি পয়েন্ট থেকে একটা মোশনে আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল পয়েন্টটা? হুম হুম। কি করে যাবে? তুমি ধরো না আজকে আমি সিসার একবারে বসি, সাহিল যদি একবারে বসে, সাহিল তো একদম উপরে উঠে যাবে, তাই না? আমার 82। হ্যাঁ, তো ওকে তো এক্সটার্নাল ফোর্স দিতে হচ্ছে, আমি তো ওটাই বলছি যে একটা এক্সটার্নাল ফোর্স, একটা এমন একটা ফ্রিকশনাল ফোর্স।
সিম্পল লিভারের কনসেপ্টে আসছি, ঠিক আছে? এখানে আমি একটা অবজেক্ট বসালাম যেটার ওজন হচ্ছে 80 কেজি, এখানে একটা অবজেক্ট বসালাম যেটার ওজন হচ্ছে 60 কিলো। অবভিয়াসলি এটা নিচে যাবেই বেশি, অবভিয়াসলি নিচে যাবে। এবার তুমি বলছো কি এ আবার এক্সটার্নালি ফোর্স দিচ্ছে, ইট ইজ লাইক গাড়িতে বসে গাড়িকে ধাক্কা দেওয়া, তাই না? যেরকম একটা মিম বেরিয়েছিল যে গ্রুপ প্রজেক্ট করছি আমরা বন্ধুরা মিলে, আর মাই কন্ট্রিবিউশন টু দা গ্রুপ কি সে গাড়িতে উঠে গাড়িকে ধাক্কা মারছে। একটা মিম খুব ফেমাস হয়েছিল। এই তোমার পিছন থেকে এই বইটা দাও তো। হ্যাঁ বলো, কোনটা কি লেখা? আসছি আসছি ওখানে, না না ওটা না, নতুনটা। আসলে ওই বইটা ডায়াগ্রামটা ভালোভাবে দেওয়া, এটা সব এখন মনে পড়ছে। ফোন সাইলেন্ট, সবার ফোন ব্যাগে, অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গেছে। এবার দেখো, এই ফ্রিকশনটা যখন মানে আলোচনা হচ্ছে সব জায়গাতে ফ্রিকশন নিয়ে, বা এমনি কজ এন্ড এফেক্ট অফ দা ফোর্সেস, তখন না দুটো থিওরি সামনে আসে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্লাসিক্যাল থিওরি অ্যান্ড মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরি কি বলছে? ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল থিওরি বলে যে ফ্রিকশন ফ্রিকশন ইজ ডিউ টু ফ্রিকশন ইজ ডিউ টু কি, আসছি আসছি সবে আসবো, ধীরে ধীরে আমি থিওরিটা এফেক্ট মানে ইন্ট্রোডিউস করছি, দাঁড়াও ধীরে সুস্থে। Friction is due to the roughness of a surface. Roughness of a surface. মানে একটা সারফেসের রাফনেস এর জন্য ক্লাসিক্যাল থিওরি বলে যে দুটো সারফেস, ধরো না একটা পেপার নিয়েছি আমি, একটা পেপারের উপর একটা পেপার দিচ্ছি, একটা পেপারে যদি মানে ছোট একদম পুরো দেখি ডায়াগ্রাম, তাহলে দেখবো কি তাদের মধ্যে এরকম সারফেস দুটো রয়েছে, ঠিক আছে? হুম। এবার এই সারফেসের কন্ট্যাক্ট পয়েন্ট গুলোর জন্য, এইগুলোকে বলছি আমি কন্ট্যাক্ট পয়েন্ট। এখানে ডায়াগ্রামটা ড্র, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, কন্ট্যাক্ট পয়েন্ট। এই কন্ট্যাক্ট পয়েন্টস এর জন্য হচ্ছে কি, এই রাফনেস এর জন্য একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, অপোজিং ফোর্স, সেটাকে বলা হয় ফ্রিকশন অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি। মডার্ন থিওরি কি বলে? মডার্ন থিওরি, মডার্ন থিওরি বলছে ইট ইজ ডিউ টু দ্য স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস। হুম, intermolecular forces on the point, on the contact point, contact point। দেখো এখন গল্প করছো, বুঝবে না পড়া, পরে গিয়ে পরীক্ষায় লাগুক গে যাক, আমার কথাটা ওটা না, আমার কথা হচ্ছে এখন বোঝাচ্ছি আমি, যা ডাউটস আছে এখন ক্লিয়ার করো বা শোনো মন দিয়ে। রাফনেস অফ সারফেস, হ্যাঁ। ক্লাসিক্যাল থিওরি বলে যে ফ্রিকশন ইজ ডিউ টু দ্য রাফনেস অফ সারফেসেস অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট, আর মডার্ন থিওরি বলছে যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অর দ্য সারফেসেস। এবার ক্লাসিক্যাল থিওরিকে রিজেক্ট করার কারণটা কি? ক্লাসিক্যাল থিওরিটা মানে মডার্ন থিওরি, একটা থিওরিকে এলিমিনেট করে দিয়ে আর একটা থিওরি আনা, ইট ইজ মাচ মোর ইনকনভিনিয়েন্ট হয়, ঠিক আছে? যে এতদিন একটা কনভেনশনে চলছিলাম, আবার একটা হুট করে নতুন কনভেনশন, ওটাতে আমার অসুবিধা হয়। তো মডার্ন থিওরি আনার কারণটা কি, মানে এই ক্লাসিক্যাল থিওরির ড্রব্যাক কি কি? Drawback of classical theory, drawback of classical theory, ক্লাসিক্যাল থিওরির ড্রব্যাক কি কি? আমি জানি এটা মুখে বলছি, অত লিখছি না। ক্লাসিক্যাল থিওরির ড্রব্যাকস হচ্ছে, if we take two surfaces of nearly zero friction, ঠিক আছে? মানে ধরো না দুটো সারফেস নিয়েছি আমি, দুটো সারফেস, তাদের মধ্যে জিরো ফ্রিকশন, তাহলে এই দুটো সারফেস আমি একে অপরের সাথে রাখবো,
ফ্রিকশন তো এলিমিনেট হয়ে যাওয়ার কথা, বাট দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি হচ্ছে না। আমরা কোনটা? If we take two surfaces, the classical theory states that it is friction is due to the roughness of a surface. But there is a drawback. It is that if we take two surfaces which has nearly zero friction, like glass, ঠিক আছে, গ্লাস নিচ্ছি আমি, গ্লাস পুরো সারফেসটা স্মুথ সারফেস, তাই না? বাট দুটো গ্লাসকে তুমি একেবারে কাছে রেখে তুমি রাব করো, দেখবে স্ক্র্যাচ পড়ে যাবে, তাই না? তো এটা একটা ড্রব্যাক আসছে যে দুটো গ্লাসকে একেবারে রাখো, দুটো গ্লাস, গ্লাস নট গ্লাস, গ্লাস, ঠিক আছে, দুটো গ্লাস শিট নাও বা যেখানে গ্লাস নাও, নিয়ে রাব করো, দেখবে একে অপরের উপর রাব করার পর, হ্যাঁ ওইটাই তো বলছি যে if we take two smooth surfaces which has nearly zero friction, হিটে হিটে কেন যাচ্ছে? ও ক্র্যাক, আমি একবার ক্র্যাক ওয়ার্ড বলেছি, হিট ওয়ার্ড বলেছি, আমি ক্র্যাক বলেছি? কান থেকে ওটা খোলো আগে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়াই? যদি আমার ক্লাসিক্যাল থিওরি বলছে যে সারফেসের রাফনেসের জন্য ফ্রিকশন আসছে, তো স্মুথ সারফেস নিলে কেন ফ্রিকশনটা আসবে? তার জন্য ওটা ড্রব্যাক। এক্স্যাক্টলি, তাই হবে তো, বাট ওটা ওটা তো হচ্ছে না। দুটো গ্লাসকে একেবারে রাফ করো না, দেখবে স্ক্র্যাচ পড়বেই পড়বে, করছে তো। তো ওটাই হচ্ছে ড্রব্যাক অফ দ্য ক্লাসিক্যাল থিওরি। ওকে, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে দুটো স্মুথ সারফেসকে একে অপর রাখলেও দেয়ার ইজ সাম ফ্রিকশন। তাহলে আমরা এই থিওরিটা রাফনেস অফ দ্য, তাহলে তো ফ্রিকশন কি হবে? কি পিঘলে যাবে? কে কি? হ্যাঁ কে? কি আইস? অনেক ফ্যাক্টরস থাকে বাবা একটা এক্সপেরিমেন্ট করার জন্য। তার জন্য আমি কি বললাম, ধরে নাও যে আমরা দুটো স্মুথ সারফেস নিয়েছি, আমি গ্লাস দিয়ে এক্সাম্পলটা কেন দিলাম, বিকজ দুটোই তো স্মুথ। তুমি গ্লাস বাদ দাও, দুটো মার্বেল নিয়ে নাও, পা ঘষো, হ্যাঁ, বাট দুটোই যখন একেবারে উপর রাফ করছো, তাহলে স্ক্র্যাচেস কেন পড়ছে? এক্সপেরিমেন্টালি, আমি এক্সপেরিমেন্টালি বলছি, অত তুমি এত ডেপথে যাচ্ছ কেন? কিন্তু পরে তো, হ্যাঁ, তো করে দেখবি। আমি আমি যেটা বলছি আপাতত সেটা মাথায় নাও, আর কিছু এ করতে হবে না। ভাঙবে ভাঙবে, স্ক্র্যাচ করবে করবে, তুমি একবার বাড়িতে গিয়ে করে দেখো। ফুটতে বলছি ধরে আমি। হুম, তো এটা হচ্ছে ড্রব্যাক অফ দ্য ক্লাসিক্যাল থিওরি। তার জন্য থিওরিটাকে একটু চেঞ্জ করতে হলো টু দ্য মডার্ন থিওরি, যে friction is friction is due to the strong atomic or intermolecular forces। এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, ঠিক আছে, যে ফ্রিকশন হচ্ছে অ্যাটমিক বা মলিকুলার ফোর্সেস এর জন্য আসছে। আরে তোমরা নিউটনস ল কোন সালে আগে সেটা দেখো, 1800। এখন তখন লোকেরা, তখন লোকেরা বালই কাটতো না। তাহলে এবার আসছি আমরা, আবার চলে যাচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনে। কোনটা কি লেখা? শুভ যদি লিখে নিয়েছে ওর থেকে লিখে নাও। ড্রব্যাকটাই ডিসকাস করে দেবো, আমি আমার নোটেও মেনশন করে দেবো, নোটটা নিয়ার টু অ্যান এন্ড। নোটটা এত প্রায় 30 পাতার নোট আছে একটা।
দেখো তোমাদের নোট তৈরি হচ্ছে, ঠিক আছে, কাইনেম্যাটিক্স এর নোট তোমাদের হচ্ছে, তোমাদের প্রায় 36 পেজেস ছিল। নিউটন লস অফ মোশনের নোটস হচ্ছে তোমাদের প্রায় 40 পাতার নোট। কি না, আমার নোট যেগুলো হচ্ছে টু দি পয়েন্ট, পরীক্ষার আগের দিন পড়লো তোমরা আরামসে ভালো নম্বরে পাস করে যাবে। হ্যাঁ, না আমার নোটটা বললে কি ছড়াই আমি বলছি। দেখবে স্টক মার্কেটে যারা সাজেশন দেয় না, তারা বলে বাট লাস্টে বলবে স্টক মার্কেট ইজ আপ টু দ্য মার্কেট রিস্ক, প্লিজ রিড অল দ্য ডকুমেন্টস রিলেটেড টু। আমি ওইটাই, লোকে বলবে এটা না। তোমায় এই জন্য আমি ঘুরে বসতে বললাম। হ্যাঁ, স্টার ড্র একটা, if we take two surfaces nearly zero of friction, মানে দুটো সারফেস যদি নিই যার কোনো ফ্রিকশনই যদি না থাকে, বাট স্টিল দেখা গেছে যে তার মধ্যে ফ্রিকশন আছে এক্সপেরিমেন্টালি। আচ্ছা, এবার আমি এক্ষুনি বললাম কি লিমিটিং ফ্রিকশন জিনিসটা। হ্যাঁ, এই তো রাখা এখানে। লিমিটিং ফ্রিকশন, it is the maximum value of static friction. It is the maximum value of static friction which comes into play when a body starts moving. এর ভালো করে বুঝবে, হ্যাঁ জিনিসটা আমি যখন বোঝাচ্ছি, ধরে নাও এটা একটা কোনো কিছু, এনি অবজেক্ট, ঠিক আছে, এনি অবজেক্ট অফ মাস এম। এবার এই বডিটাকে মুভ করানোর জন্য আমি একটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছি, ঠিক আছে, তাহলে একটা এই বডিটাতে একটা ওয়েট থাকবে তাই না, এমজি। এবার আমরা এটাকে যদি কম্পোনেন্টসে ভেঙে দিই, এর একটা নর্মাল রিয়াকশন কম্পোনেন্ট থাকবে, হুম, একটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, তাই তো। নাও হোয়াট হ্যাপেন্স, আমি যে ফোর্সটা দিচ্ছি, আমি যে ফোর্সটা দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি কি আমার এই ফোর্সটা আমি ইনক্রিজ করছি ধীরে ধীরে, F1 দিলাম, তারপরে আমি দিলাম F2 দিলাম, তারপর আমি দিলাম F3 দিলাম, কন্টিনিউয়াসলি ফোর্সটা বাড়াতে থাকছি। সহজ হচ্ছে, আগে শুনে নাও দেন লিখবো। কন্টিনিউয়াসলি ফোর্সটা বাড়াতে থাকছি, বাট তাও বডিটা মুভ হচ্ছে না। বাট একটা সার্টেন টাইম আসবে, আফটার দ্যাট পয়েন্ট বডিটা মুভ করা শুরু করবে। এবার আমি যে ফোর্সটা দিচ্ছি, আমি তো বলছি এটা এমজি, এর রিয়াকশন ফোর্স আর, ঠিক আছে, আমি এটাকে বলছি আর ডাব্লিউ কেন বলছি, এটা হচ্ছে ওয়েটের রিয়াকশন ফোর্স, আর এই রিয়াকশন ফোর্সটাকে আমি বলছি আর। এটা কোন দিকে কাজ করবে, এক্স্যাক্টলি উল্টো দিকে কাজ করবে। হুম, এবার এই আরটা না কার সাথে সমান হয় জানো, এই আরটা আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। কারণ আসছি, সব করছি ওখানে বসে, ওখানে বসে এক হাতে, তাহলে নর্মালি বসে তুমি খাতাটা রেখে, একটু এগিয়ে আনো চেয়ারটাকে, বাস। এবার এক হাতে জাস্ট স্ট্রেট মোশনে ওকে পুশ করো, ধীরে ধীরে ফোর্সটা বাড়াবে, দুম করে করবে না, স্লোলি। হ্যাঁ ব্যাস, এই যে, বাস থেমে যাও থেমে যাও, হ্যাঁ। ও কি হলো, ও কি ফার্স্টেই একবারে মুভ করলো না, ও ধীরে ধীরে ফোর্সটা বাড়ালো, বাট দেয়ার ওয়াজ আ সার্টেন পয়েন্ট, ওই পয়েন্টের পরে কিন্তু ও মুভ করা শুরু করলো। মানে কি, আমি ফোর্সটা ইনক্রিজ করছি, ইনক্রিজ করতে করতে একটা সার্টেন ফোর্স দিচ্ছি, যেটা আমাদের রিয়াকশন ফোর্সের সমান আসছে, দ্যাট ইজ দ্য আমাদের, দ্যাট ইজ দ্য লিমিটিং ফ্রিকশন অফ দ্য বডি, ঠিক আছে, which is the maximum value of force or maximum value of static friction which comes into play when the body starts moving. বডিটা জাস্ট মুভ করা শুরু করছে, এবার তার আগে ওকে কে মুভ করতে বাধা দিচ্ছিল বা রেজিস্ট করছিল, ওটা কি, ওটাই তো ফ্রিকশন।
ওটাই তো ফ্রিকশন, তাই না? আর ওই যে ফ্রিকশনটাকে আমরা ওভারকাম করছি কি করে? আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এর ওই ফোর্সটা কার সমান হচ্ছে? সেটা হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্সের সমান হচ্ছে। দ্যাট মিনস আমরা যতক্ষণ না লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের বেশি ফোর্স দেবো কোনো অবজেক্টকে, ততক্ষণ ওই বডিটা মুভই করবে না, মানে তার মধ্যে কোনো অ্যাক্সেলারেশনই আসবে না। এক্স্যাক্টলি, লাইটের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ছিল, মনে আছে লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? এক্স্যাক্টলি। এবার মনে না থাকলে লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি সেটা এবার দেখো, এবার এই যে ফোর্সটা বলছি আমি, ওটা কোন ডাইরেকশনে কাজ করবে, মানে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশনটা কোন দিকে হবে? আমরা ফোর্সটা কোন দিকে দিচ্ছি? আমাদের এক্সটার্নাল ফোর্স এফ ওই দিক বরাবর দিচ্ছি। তাহলে আমরা যেই দিক বরাবর দেব, অর বডিটা যেই বরাবর একটা ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করবে, ফ্রিকশন তার ট্যানজেনশিয়ালি অর প্যারালালি তার অপোজিট দিকে কাজ করবে। বুঝলে না বুঝলে না? কি নর্মাল ব্যাপার, তুমি পড়ছো, আজকে পড়ার সুযোগটা পেয়েছো, তোমার জন্য নর্মাল ব্যাপার। এইগুলো যখন ফার্স্টে ডিসকাস হচ্ছে তখন এগুলো নর্মাল নয়। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমরা বলে তো দিলাম যে এই আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আওয়ার রিয়াকশন ফোর্স, ঠিক আছে? আর এই রিয়াকশন ফোর্সটা, এটা তো প্রপোর্শনালিটি সাইন। প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হয়, ইন্ট্রোডিউস করতে হয়। এই কনস্ট্যান্ট টার্মকে বলছি আমরা মিউ এস, মিউ এস আর। এটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা তো উল্টো দিকে আসছে। হ্যাঁ, আরটা উল্টো দিকেই আসছে, তাহলে অপোজিট মোশনটাই তো স্ট্যাটিক ফ্রিকশন। হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন মানেটা কি? কি করেছে, ওটাই তো ওটা। আমি যে ফোর্সটা দিচ্ছি তার সাথে যে রিয়াকশন ফোর্সটা আসছে, ওটার সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। তো ওটা আলাদা, তুমি দাও ওকে ফোর্স, তুমি যত ফোর্স দিতে থাকবে ফ্রিকশনটা বাড়তে থাকবে দুম করে। বাট একটা পয়েন্ট আসবে যে পয়েন্টটাতে তোমার ফোর্স ওই ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাবে। তার জন্য তুমি ওকে আর ঠেলতে মানে তার জন্যই ও মোশনটা মুভ করছে। ইন দা সেন্স, একটা গাড়ি, একটা গাড়ি যখন স্টেশনারি পজিশনে থাকে, ইঞ্জিনকে বেশি ওয়ার্ক ডান করতে হয়। আর তুমি যদি একটা গাড়িকে নিজে ধাক্কা মারো, তোমার গায়ের জোরটা বেশি দিতে হবে। রাদার একটা একটা গাড়ি যখন নিজে মুভ করবে, তখন দেখবে তোমার ধাক্কা দিতে সুবিধা হয়। ওটা আমি বলছি না, বলছি যে রিয়াকশন ফোর্সটা, ওটা স্ট্যাটিক ফ্রিকশনটা তো সিমিলার। হ্যাঁ, ওটা তো তাই তো বলছি, রিয়াকশন ফোর্সের সাথে ওটা ওটা নয়, রিয়াকশন ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইন দা সেন্স, তোমার ওয়েটের সাথে তোমার যে বডি ওয়েট, সে আর তোমাকে যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে, ওটা ওটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। বাট ওটা ওটা বলতে পারছি না আমি। রিয়াকশন ফোর্সটা তাহলে আসতে পারবে কি আসছে বলতে গেলে? কি যে ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, আরে রিয়াকশন ফোর্সটা ন্যাচারাল ফেনোমেনন একটা, ওটা আসছে খুব ন্যাচারাল ফেনোমেনন। হাত পাতো, হাত পাতো, হাত পাতো, সবাই হাত পাতো, ধরে থাকবে, তুমি ধরে থাকবে ওটা পুরো ক্লাসে। হাত ছড়াও, ওই হাতটা ছড়াও। হ্যাঁ, এমনি ধরে থাকবে। ওটার তো একটা ওয়েট পড়ছে নিচে, তুমি যদি একটা ফোর্স না দাও, তোমার তো হাতটা নিচে নেমে যাবে পুরো, তাই না? তোমাকে তো ওয়েটটা দিয়ে থাকতে হচ্ছে। ওটাই এবার, সেটাই আমি বলছি যে একটা বডি যখন ন্যাচারালি থাকে, তার তো একটা মানে এই যে বইটা রয়েছে, বইয়ের তো একটা ওয়েট কাজ করছে ব্যাগের উপর, মানে বেডটার উপর, তাই না? এবার যতক্ষণ ও বেড ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স ওকে দিচ্ছে, ততক্ষণ ওটা বেডের উপরেই থাকবে। তোমার প্রশ্নটা তো ওটাই জিনিস, ওই জিনিসটা ফ্রিকশনটা কি, এটা অপোজিং ফোর্স? ইয়েস, ইউ আর কারেক্ট। বাট তুমি যে বলছো না রিয়াকশন ফোর্সটাই ফ্রিকশন ফোর্স, না, রিয়াকশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আমি তো আচ্ছা বলো, ওখানে কোনো ফ্রিকশন ফোর্স নেই। ওয়েট, একটাই প্রশ্ন বলবো তোমাকে, তোমার বডির যে মাস, তোমার বডির ওয়েট সেম, তাহলে কিন্তু প্রপোর্শনাল তো ইন আর্থ, বলতে পারো তো? মাস ক্যালকুলেট করতে হবে কি করে? হ্যাঁ, ওটাই তো বলছি যে একটা, এটা একটা কি বলবো, এর সাথে প্রপোর্শনাল আসছে, বাট ইকুয়াল আমি তো বলছি না দিস অবজেক্ট ইজ দ্যাট। তাহলে যখন ওই যেরকম তুমি লাইট ওয়েভ কে সাউন্ড ওয়েভ বলতে পারো, তাহলে বলছো যে লাইক ওই যে ফ্রিকশনটা, ওটা গ্রাউন্ডের ফ্রিকশন আর উপরের অবজেক্টের নিজের নিজের। আচ্ছা দেখো, আমি যেটা দেখালাম না, এটা অন্যভাবেও দেখানো যায়। আমি ডাইরেক্টলি এখানে আর্টটাকে সরাচ্ছি,
আমি এখানে এফটাকে সরাচ্ছি। আরে বোঝাচ্ছি তো। আচ্ছা দেখো দেখো, এখানে এফ ছিল, এখানে আর ছিল। কেউ একদিন তাড়াতাড়ি এখানে সে হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা বইতে পাবে না, বইতে এই ডায়াগ্রামটা নেই, যেটা আমি বোঝাচ্ছি। দেখো, এবার আমি আর আর এমজি রেখেছি। দেখো এদিকে দেখো, আমি ডাইরেক্ট আর আর এমজি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, মানে ওয়েটের জন্য রিয়াকশন ফোর্স, আমি তো বললাম যে ফ্রিকশনাল যে ফোর্সটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এবার আমি করছি কি, এখানে ডাইরেক্টলি আমি বলছি যে বডিটা রয়েছে তার ওয়েট হচ্ছে এমজি আর তার রিয়াকশন ফোর্স হচ্ছে আর। তাকে আমরা একটা ফোর্স দিচ্ছি, ফোর্সটা ও ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ও তো কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ডাইরেকশনটা এইদিকে হয়ে যাচ্ছে। তো তো তখন যে রিয়াকশন ফোর্সটা হবে সেটার জন্যই ওই ফ্রিকশনটা আসবে, তাছাড়া কোনো ফ্রিকশন আসবে না। মানে ধরো না, বডিটা নিজে গাড়ি একটা চাকা একটা ঢালু জায়গা দিয়ে পড়ছে বা কোনো একটা কিছু কারণে এগোচ্ছে, ঠিক আছে, তাহলে ওই যে অ্যাঙ্গেল চেঞ্জটা হচ্ছে, আর তখন যে এখানে রিয়াকশন ফোর্সের যে কম্পোনেন্টটা হবে সেটাই হচ্ছে ফ্রিকশন। আসবো আমরা যখন আরো ডায়াগ্রামস করবো, আরো নিউমেরিক্যালস করবো, দেন আমরা বুঝবো। মানে একটা খুব ফেমাস কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা এদিকে মন দাও। একটা খুব ফেমাস কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে 4 মার্কসের থাকে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, গিভ রিজন which one is easier, pushing a roller or pulling a roller। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আসতে, এটা মুখে বললে তো হবে না, মুখে বললে তো হবে না, এটা ডেরাইভ করে দেখাতে হবে। এই চুপ করো, মুখে বললে তো হবে না, আমাকে ডেরাইভ করে দেখাতে হবে, আর এই পুরো ডেরাইভেশনটা 4 নম্বরের আসে। না, এক্সপ্লেনেশন করলে হবে না, পুরোটা ডেরাইভ করতে হবে। আচ্ছা, এই যে এই রিলেশনশিপটা না, এই রিলেশনশিপটা ইজ ট্রু ফর কাইনেটিক ফ্রিকশন অলসো। কাইনেটিক ফ্রিকশন কিছু নয়, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে এর অপোজিটটা। এটা কি বললাম, গাড়িটা জাস্ট মুভ করা শুরু করবে, এবার দেন একটা গাড়ি বা কোনো অবজেক্ট মুভ করছে, মুভ করতে করতে তার উপর যে ফ্রিকশনটা কাজ করবে, মানে কাইনেটিক স্টেটে ওর উপর যে ফ্রিকশনটা কাজ করবে সেই ফ্রিকশনটা, ঠিক আছে, সেটাকে আমরা কাইনেটিক ফ্রিকশন বলবো। আর আরেক জিনিস, আমরা যদি এই মিউ এক্স টা ক্যালকুলেট করতে চাই, তাহলে ওটা কি করে করবো, মিউ এস ইকুয়ালস টু ফ্রিকশন বাই রিয়াকশন ফোর্স। ঠিক আছে, ফ্রিকশন বাই রিয়াকশন ফোর্স, এটা হচ্ছে আমাদের মিউ এস এর এক্সপ্রেশন। মিউ এস, হ্যাঁ মিউ, মিউ এই সিম্বলটা হচ্ছে মিউ। হলো, বোঝা গেল এই পার্টটা। আর কাইনেটিক ফ্রিকশনের জন্য সেম হবে, কে হবে কে হবে শুধু। আচ্ছা এবার একটা আমি, এক সেকেন্ড। আচ্ছা, এই কোয়েশ্চেনটা 3 মার্কস তো থাকে না, যেটা এখন ডিসকাস, এটা হচ্ছে গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই কটা বাজে বলো তো? হ্যাঁ, কি 32? আচ্ছা, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, এই এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। এবার দেখো, এবার আমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লিকেশন করছি, ফোর্সটা আমি দিতে থাকছি, ঠিক আছে, ফোর্স দিচ্ছি, তার সাথে ফ্রিকশনাল ফোর্স বাড়ছে, বিকজ বলেছি আমি এফ, এফ এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, এবার এফ এস নিয়ে কথা বলছি আমি ফার্স্টে, হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন এগোচ্ছে, আমি ফোর্স দিচ্ছি, স্ট্যাটিক ফ্রিকশন বাড়ছে, স্ট্যাটিক ফ্রিকশন বাড়ছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, দেন যখন স্ট্যাটিক ফ্রিকশনের ফোর্সের ওভারকাম করে যাবে আমার অ্যাপ্লাইড ফোর্সটা, দেন বডিটা মুভ করতে লেগে যাবে। যেই মুভ করতে লাগবে তখন ওই রিজনটা হয়ে যাবে আমাদের কাইনেটিক ফ্রিকশনের রিজনটা। তার মানে যদি তোমাকে কখনো এরকম ডায়াগ্রাম ড্র করতে যায় যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন, তখন কিন্তু এই ডায়াগ্রামটা ড্র করতেই হবে তোমাকে, যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড রিজন, আর এই পোর্শন যেটা এটা কন্টিনিউ হবে, কিন্তু এই রিজনটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রিজন, এই রিজনটা হচ্ছে আমাদের কাইনেটিক রিজন, মানে কাইনেটিক ফ্রিকশনের পার্ট এটা, যে বডিটা যেই মুহূর্তে,
কাইনেটিক ফ্রিকশন হচ্ছে যখন একটা বডি যে মোমেন্টে মুভ করা চালু করে দেবে, মানে ধরুন একটা গাড়ি চলছে, চলতে চলতে আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি না, কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না, গাড়িটা কি হবে, একটা একটা সার্টেন ডিস্টেন্স গিয়ে স্টপ হয়ে যাবে। তখন তো একটা ফ্রিকশনাল ফোর্স গাড়িটার উপর কাজ করছে, তখন ওটা আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন, বিকজ ডিউ টু মোশনের জন্য ওটা কাজ করছে, মানে মোশনের রেজিস্টিং ফোর্স হিসাবে ওই ফ্রিকশনটা কাজ করছে, তার জন্য ওটাকে বলবো কাইনেটিক ফ্রিকশন। আজকে আমি পড়ানোর পর বাড়ি গিয়ে ভালো করে থিওরি পার্টটা বই থেকে পড়বে, যেখানে যার ডাউট হবে লিস্ট বানিয়ে নেক্সট দিন ক্লাসে আমার সাথে ডিসকাস করবে, ঠিক আছে? বলো। এই পয়েন্টে মানে কাইনেটিক এনার্জি স্টার্ট হবে, ওটা কোনো পার্টিকুলার নিয়ম আছে? হ্যাঁ ওই তো বললাম তো, মানে যে পয়েন্টে স্ট্যাটিক ব্রেকডাউন, মানে ব্রেক থ্রু হয়ে স্টার্ট। এটাকে অনেক সময় ব্রেকডাউন রিজনও বলে, বাট ওইগুলো এখন ওটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এর পার্টে চলে আসে, এই পার্টটাতে অত বলে না। এটাকে অনেক সময় বলতে পারো যে এই পয়েন্ট যেটা বলছি আমি, এই মানে যেখানটায় কাইনেটিক এ শিফট হচ্ছে, তুমি বলতে পারো এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ, মানে এই মানে পার্ট, এফ এই, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এফএস ম্যাক্স বলতে পারো, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? মানে ওই অবজেক্টটা মানে থামবে, তারপর তো নেমে যাবে। হ্যাঁ তারপরে এটা আবার এখানে আবার যখন অবজেক্টটা থামবে তখন এটা আবার নিচের দিকে নামতে থাকবে। না তখন এফেক্ট মিন হয়ে যাবে ওটা, কারণ কি যখন অবজেক্টটা মানে মিন বলবো না, বিকজ মিনিমাম পয়েন্টটা আমি যে মোমেন্টে থাকে তখন বলতে পারে আহ মানে এটাই অ্যাকচুয়ালি মিনিমাম বলতে পারো, যে রেজিস্টিং ফোর্সের ম্যাক্সিমাম পার্ট এটা, ধীরে ধীরে কমছে এই পার্টটা মিনিমাম, আর যেখানে আকাশ বন্ধ হবে সেই পার্টটা মিনিমাম, বাট আমরা ওই পার্টটা দেখাই না জেনারেলি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তোমার এত দূর দেখালেই নম্বর দিয়ে দেয়, এটা 2 মার্কসের থাকে এটা। থেকে এফএস ম্যাক্স হুম। হলো ওখান থেকে এফ কে মিনিমাম, এফ কি? এফ কে মানে ফ্রিকশন কাইনেটিক। আচ্ছা এখানটা না একটা কিঙ্ক হবে ছোট্ট মতো, কারণ ওই পয়েন্টে না সাডেন চেঞ্জ হচ্ছে তো ফ্রিকশনটা, তো এই পয়েন্টে একটা কিঙ্ক হবে, কিঙ্ক বলতে পারো এটাকে, বা একটা ব্রেকডাউন বলতে পারো, যে তোমার ভ্যালুটা ওই পয়েন্টে ঠিক নেই অনেক সময়। ফ্রি হ্যান্ড ড্র করো, এটাকে অনেক সময় বলা হয় ব্রেক আওয়ে পয়েন্ট, ব্রেক আওয়ে পয়েন্টও বলা হয় এটাকে। এরপর যে পয়েন্টটা আসছে সেটা আমি এখানে ছোট মতো করে দেখাই, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ধরে নাও একটা কোথায় দেখায় ডায়াগ্রামটা, এই ব্লু পেনে দেখাই, একটা বডি এরকম সার্ফেসে মুভ করছে, ঠিক আছে? ফোর্স আসছে, এই পারে একটা ফোর্স দিচ্ছি আমি, ওর ওয়েট হচ্ছে নিচের দিকে এমজি, ওর হচ্ছে একটা রিয়াকশন ফোর্স। এবার যেহেতু মুভ করা শুরু করছে, একটা সার্টেন ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে এরকম থিটা। কিসের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে? ফ্রিকশনটার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ফোর্স এইদিকে, মুভমেন্টটাও হবে এইদিকে, তো আমাদের ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এফএস যেটা, এফএস আমাদের এই দিক বরাবর কাজ করবে, এফএস এই দিক বরাবর থাকবে আমাদের। দেখা যাচ্ছে আশা করছি ভিডিওতে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এই যে থিটাটা মানে এই যে রিয়াকশন ফোর্সের লাইনের সাথে ওর ফ্রিকশনাল ফোর্সের রিয়াকশনটা চেঞ্জ হচ্ছে, ওই ভ্যালুটাকে আমরা বলি না, এটাকে বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটাটাকে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালু হচ্ছে আমাদের এফ এস বাই আর, অথবা এটাকে অনেক সময় মিউ এস এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা যায়, প্রপোর্শনাল না ইকুয়াল, যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অথবা দ্য রেশিও অফ স্ট্যাটিক ফ্রিকশন এন্ড রিয়াকশন ফোর্স। আর এই ভ্যালুটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের খুব দরকার পড়ে, এর প্রুফ আছে পরে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাইনেটিক ফ্রিকশন নিয়ে এবার আমরা কথা বলি। কাইনেটিক ফ্রিকশনের দুটো টাইপ হচ্ছে, একটা স্লাইডিং ফ্রিকশন, এই আসছে প্লিজ, একটা একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন, ঠিক আছে? এর স্লাইডিং এর না দুখানা প্রুফ আছে, দুটো, আর রোলিং এরও দুটো রয়েছে, বাট জেনারেলি দেয় হচ্ছে রোলিং ফ্রিকশন, বিকজ রোলিং ফ্রিকশনটা ডিরাইভ করতে স্টুডেন্টদের একটু বেশি প্রবলেম হয়। তো আমরা রোলিং ফ্রিকশন নিয়ে কথা বলবো এবার। ফার্স্ট পার্ট, পুশিং or pulling of a roller. যদি এখন কেউ এটা না বোঝো আমি কিন্তু নেক্সট দিন থেকে বোঝাবো না। তো আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট বোঝাবো আমি এটা, কারণ কি এটা খুবই ইজি একটা কনসেপ্ট, আর ম্যাক্সিমাম অঙ্কটা ডায়াগ্রাম বেস, মানে এই ডেরিভেশনটা জাস্ট ডায়াগ্রাম ড্র করলেই ডেরাইভ করে দিতে পারবে। আচ্ছা জেনারেলি এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে সার্কুলার ডায়াগ্রাম আর একটা হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম, আমি দুটোই দেখাচ্ছি, আর চেষ্টা করবে পরীক্ষাতেও দুটোই ড্র করার, সার্কুলার আর কম্পোনেন্ট, কারণ টিচাররা পছন্দ করে। দেখো সার্কুলার কম্পোনেন্ট মানে সার্কুলার ডায়াগ্রামটা আমি আগে ড্র করি, মানে চাকা দিয়ে, এটা একটা রোলার, ঠিক আছে? এটা সারফেস। আমি ফার্স্টে পুশিং নিয়ে কথা বলছি, ফার্স্ট আমি লিখে দিই এখানে ওয়ান পুশিং, না না সরি পুশিং বলবো না, আরে না পুশিংই বলি, পুশিং। পুশিং হলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ দ্য হুইল, শুনছো না শুনছো না? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ দ্য হুইল, ঠিক আছে? আমি এটা বলছি, ওর একটা ডায়ামিটার, আমার ড্রয়িং এর সুবিধা হবে বলে আমি এটা ড্র করলাম। এবার আমার রোলারের এটা হচ্ছে হ্যান্ডেল, আমি এখান থেকে একটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে পুশ করছি, ভালো করে বুঝবে, হ্যাঁ আগে শুভজ্যোতি দেখে নাও, আমি টাইম দেবো লেখার, লিখবে, বাট দেখে নাও ভালো করে। আমি আগে পুশ করছি যাতে একটা রোটেশন হয় টুয়ার্ডস দিস ডাইরেকশন, ঠিক আছে? বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা, আর এইটার মাস হচ্ছে এম। নাও ইন দিস কেস আমি এবার একটা ডায়াগ্রাম ড্র করি, সেটাকে বলছি কম্পোনেন্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের পুরো সারফেস, এটা সারফেসের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এই পার্টটা, এই পারপেন্ডিকুলারটা, আমি ফোর্স দিচ্ছিলাম এই অ্যাঙ্গেলে, তাই তো থিটা অ্যাঙ্গেলে, এফ, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের এফ কস থিটা, সরি এফ সাইন থিটা, আর এই পার্টটা হবে আমাদের এফ কস থিটা, তাই তো? এফ কস থিটা, থিটার সাথে যেটা অ্যাঙ্গেলটা থাকে সেটা সবসময় কস থিটা হয়। ম্যাথ স্যারকে বলবে ট্রিগোনোমেট্রি করাতে, ক্লাস 10-এ তো করেছো। শোনাও দেখো, এবার দেখো, এবার আমি তো রোলারের মাস বললাম এম, তাহলে একটা রিয়াকশন ফোর্স নিচে, মানে একটা ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি, ঠিক আছে? আর এর অপোজিটে একটা রিয়াকশন ফোর্স আর কাজ করবে, ওকে? এবার আর এর ভ্যালু কোনটা হবে, এফ কস থিটাটা হবে, ওকে? এইবার তুমি নিজে বলো, এই আর এর টোটাল ভ্যালু যেটা রিয়াকশন ফোর্সটা কোন কোন কম্পোনেন্টের জন্য হচ্ছে, এইটার জন্য হচ্ছে আর এইটার জন্য হচ্ছে, মানে আর হচ্ছে রিয়াকশন ফোর্স এটা আমি জানি, বাট আর এর যে দিকে ফোর্স গুলো কাজ করছে, এইদিকে শোনো পরে গরুর মতো জানা কাটবে, আগে একবার ডায়াগ্রামটা মন দিয়ে দেখো, ডায়াগ্রামটা মন দিয়ে দেখো, আর যে ফোর্সটা ওটা বলছে আমি রিয়াকশন ফোর্স, বাট ওই রিয়াকশন ফোর্সের কে, মানে রিয়াকশন ফোর্স কে 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 কন্ট্রিবিউট করছে, মানে ধরো না লিফটে 10 জন রয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না 10 জন রয়েছে, লিফটে দরজা বন্ধ, লিফটে ধরো না 100 কেজি ওজন, বাট লিফটের যে 100 কেজি ওজনটা কার কার জন্য কন্ট্রিবিউশন হচ্ছে, লিফটের নিজের ওজন ধরে নাও 50 কিলো, আর বাকি 50 কিলো লোকজনের জন্য। তো আমি এখানে আর এর, আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, বাট রেজাল্টেন্ট ফোর্সটা কার কার জন্য হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্সটা কার কার জন্য হচ্ছে, তুমি
জোক না মেরে এদিকে দেখো যেটা বোঝাচ্ছি আমি, নয়তো পরের দিন থেকে তোমার ক্লাসে আসতে হবে না। আমি যেটা বোঝাচ্ছি সেটা শোনো, আমি এক্সাম্পল দিলাম, ওয়ার্ড দিয়ে যেও না। তো আমার যে আর কে কনসিস্ট করছে কে কে, এফ কস থিটা আর এম জি। তাহলে আমি আর এর এক্সপ্রেশনটা লিখতে পারি তো এফ কস থিটা প্লাস এম জি, পারি তো? এবার দেখো, এবার আমাদের যে ফ্রিকশনটা মানে এফ ড্যাশ এস বলছি আমি, এটা কেন বলছি বলবো। কারণ আমি পুশিং এর ক্ষেত্রে একটা ফ্রিকশন বার করছি, সেটাকে আমি বলছি এফ প্রাইম এস। দিস ইজ দ্য স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিং, তার জন্য আমি এটাকে এফ ড্যাশ এস বলছি। এটা লিখতেই পারো তোমরা, স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিং, লিখে দিলাম আমি এখানে এফ ড্যাশ এস। তো এটা কার কার উপর ডিপেন্ডেন্ট হবে, মিউ এস আর হবে তো। তাহলে এখানে যদি আমি লিখে দিই, মিজান পরে লিখবে, আমি লেখার টাইম দেবো, বাট তার আগে এটা বোঝো। এটা আমি কম্পোনেন্ট ভেঙে দিলাম। তো এবার দেখো কি হচ্ছে, একটা কম্পোনেন্ট পাচ্ছি আমরা মিউ এস, মানে আর, সরি, ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের এক্সপ্রেশন পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মিউ এস এফ কস থিটা প্লাস এম জি। এটা একটা আমরা পুরো পেলাম, ভ্যালু পেলাম। এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন পুল করা, সরি পুশ করার জন্য যে স্ট্যাটিক ফ্রিকশনটা, আমি রোলারটাকে পুশ করছি, পুশ করার জন্য যে ফ্রিকশনাল ফোর্সটা আমাকে ওভারকাম করতে হবে, তার এক্সপ্রেশন হচ্ছে এইটা। ওকে, বুঝতে পারলে কি করলাম, না বুঝতে পারলে না তুমি, তাই তো? এই জন্য বললাম প্রথম থেকেই যখন বোঝাচ্ছিলাম, এই জন্য বলছি বারবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, নিজেদের মধ্যে কথা বলে কি করে মন দিয়ে শুনবে। আমি বলছি আমরা পুশিং অফ আ রোলার নিয়ে কাজ করছি এখন। একটা রোলার রয়েছে, যাকে আমরা এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছি টুয়ার্ডস দিস ডাইরেকশন, ঠিক আছে, যেটা ডায়ামিটার থেকে থিটা অ্যাঙ্গেল বেঁকে রয়েছে ফোর্সটা। মানে রোলারটা আমি পুশ করছি, আমার থেকে যে রোলারের যে মিড পয়েন্টটা, মানে যেখানে পাইপটা লাগানো থাকে রোলারের, ঠিক আছে, রোলারের যে অ্যাক্সিসটা, ওটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে, আর রোলারের মাসটা হচ্ছে এম। এবার আমি রোলারের ওপর কি কি ফোর্স কাজ করছে সেটাকে দেখার জন্য আমি একটা রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, যে ফোর্সটা অ্যালং দিস ডাইরেকশন এফ, ঠিক আছে, এই ডাইরেকশনে হচ্ছে এফ অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে। তো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল বেঁকে থাকলে কি হবে, এই ওপরেরটা হবে এফ কস থিটা, আর এই কম্পোনেন্ট হবে এফ সাইন থিটা। এবার এর ওয়েট কত, এর ওয়েট হচ্ছে এমজি। এবার ওয়েটের জন্য রিয়াকশন ফোর্স কোনটা, আর, ঠিক আছে। এবার আর যে রিয়াকশন ফোর্সটা, ওটা কার কার জন্য আসছে, নট ওয়েটের জন্য তো আর শুধু আসছে না, ফোর্স যখন অ্যাপ্লিকেশন হচ্ছে, তো একটা ফোর্সের জন্য আসছে, একটা ওয়েটের জন্য আসছে আর এর ভ্যালুটা। তো আমরা আর যেটা পাচ্ছি, মানে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন যেটা পাচ্ছি ডিউ টু পুশিং, তার এক্সপ্রেশন হচ্ছে মিউ মিউ এস আর। হ্যাঁ, তো কি, তো প্রপোর্শনালিটি তোলার জন্যই তো কোএফিসিয়েন্টটা আসছে। এত আগে কি শুনলে, কি বললে? আর কোথায় এফএস লিখেছি আমি? আর ইন্টু মিউ এস ইকুয়ালস টু এফএস লিখেছি। কোন আরটা এখন লিখেছি আমি? আমি আর এর আমি লিখেছি আর এর, এটা একটা ইকুয়েশন 1 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। এবার স্ট্যাটিক ফ্রিকশনের এক্সপ্রেশন কি, মিউ এস এফএস ইকুয়ালস টু মিউ এস আর। তো মিউ এস টা কি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আমি তার জন্য এটা, আমরা মিউ এস এর ভ্যালু পেলাম, যে স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিং, সেটা হচ্ছে এইটা। মিউ এস বলে না, এফএস বার করলাম আমরা। আমরা স্ট্যাটিক দরকার নেই আমার। হ্যাঁ এক্স্যাক্টলি, যে স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিং হচ্ছে মিউ এস, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইনটু দ্য রিয়াকশন ফোর্স। এটা হচ্ছে আমাদের, আমি কি বোঝাতে চাইছি, আমাদের কাজ হচ্ছে যে পুশিং আর পুলিং কোনটা ইজিয়ার সেটা প্রমাণ করা। হ্যাঁ, এটা ডিরাইভ না, আসছি, এতদূর বুঝেছো কিনা বলো, যে দিস ইজ দ্য স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিং। ওকে, এই পার্টটা ক্লিয়ার, সবার ক্লিয়ার? কোনো ডাউট আছে, শুভজ্যোতি ডাউট আছে? নেই তো? দেন আমি এর পরের পার্টটায় যাচ্ছি। এই পার্টটা ভিডিওতে রয়েছে, আমি তার জন্য কিছু কিছু জায়গায় একটু মডিফাই করছি, অন্য ইঙ্ক দিয়ে লিখছি। আমার এটা কোথায়, হ্যাঁ হ্যাঁ, এবার আসছে পুলিং এর জন্য। আমি এখানটা পুলিং লিখবো, এখানটাও পুলিং লিখবো, আর এই এফ প্রাইমের জায়গায় শুধু এফ লিখবো। এটাকে, এইটা একটু পাল্টাবে, এটাও একটু পাল্টাবে,
এখানে এই ডাইরেকশনটা পাল্টাবে, এই ডাইরেকশনটাও পাল্টাবে। ওটা ওইদিকে হয় স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুশিংটা কোনটা এফএস এফএস প্রাইম লিখেছিলাম যেটা, মানে ওইটা তো নাকি থেকে এই যে বক্স করানো। সেম ডায়াগ্রাম হবে, জাস্ট একটু মডিফিকেশন আসবে। মডিফিকেশনটা কি, আমি এবার ফোর্সটা পুল করছি, তাহলে আমার এফ এর ডাইরেকশন ওই দিকে হবে, রোটেশনটা আমার এই দিকে হবে। ওকে, ক্লিয়ার? এইবার এটা আমি লিখে দিলাম নাম্বার 2, পুলিং। আরে রোলার তো রোলারের হ্যান্ডেল থাকে না, তোমাদের মাঠ আছে তো, মাঠের বাইরে রোলার দেখোনি কোনোদিনও? গ্রাস রোলার, গ্রাস রোলার দেখোনি কখনো? ঘাস রোলার আমি দেখি খেলে ওটাই আসছি যে কেন টানে বা কেন ঠেলে, বা লোক। ঠিক আছে লোকটা তো ওরকম অ্যাঙ্গেলই থাকতো। তুমি চুপচাপ আগে আমি যেটা বলছি সেটা দেখো, নিজে কিছু ভাবার দরকার নেই। ওই রোলারটা আমি রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট আবার ভাঙছি, ঠিক আছে? সিমিলারলি হবে এটা এফ কস থিটা, এফ সাইন থিটা, আর আর নিচের দিকে কাজ করছে হচ্ছে আমাদের এমজি। ঠিক আছে, এই দিকে বরাবর কাজ করছে আমার এফ, এফ রয়েছে এরকম, যদি এখানটা দেখতে সুবিধা হবে, এফ কাজ করছে আমার এইদিকে। ওকে, এইবার দেখো, আগেরটা আমরা প্লাস কেন করেছিলাম? আমি পুশ করছি, আমি আগের রোলারটাকে পুশ করছিলাম। শুভজ্যোতি আগে দেখো এইদিকে, নয়তো বুঝবে না কিছু। আমি আগে রোলারটাকে পুশ করছিলাম, এবার পুশ করার ফলে হচ্ছে কি, আমার যে ফোর্সের ডাইরেকশনটা, ইট ওয়াজ অ্যালং এমজি, তাই না? এমজির দিকে ছিল অ্যারো গুলো, মনে করে দেখো। বাট এই ফোর্সটা কি, আমি পুল করছি, তাহলে আউটওয়ার্ড ফোর্স হচ্ছে আমার। তার মানে কি, এটা বাইরের দিকে হচ্ছে এরকম, এই ডাইরেকশনটাও বাইরের দিকে এরকম যাচ্ছে, উল্টো দিকে, তাই না? এমজিটা তো ওয়েট অফ দা রোলার, তাই না? হ্যাঁ, যাচ্ছে তো নিচের দিকেই। তার মানে কি, আমি আগেরটা পুশ করছিলাম বলে এই ডাইরেকশনটা নিচের দিকে ছিল, তার জন্য অ্যাড হয়েছিল। এইবার দেখো, এইবার রেজাল্টেন্ট ফোর্স যেটা, ওটা কার কার জন্য আসছে? একটা এমজির জন্য আসছে, এমজি। কিন্তু এমজির অপোজিট ডাইরেকশনে বলতে গেলে কে কাজ করছে? এম এফ কস থিটা, অপোজিট ডাইরেকশন তো, তাহলে আমি মাইনাস করে, ওটা কি আমরা সোজা যাচ্ছে? এটা মাইনাস হয়ে যাবে, তাই না? কারণ কি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তুমি নিজে বলো না, একটা ফোর্স, এই দেখো আমার দিকে সবাই, একটা ফোর্স অলরেডি নিচের দিকে কাজ করছে, আমি যদি আরো একটা ফোর্স নিচের দিকেই দিই, অ্যাড করে দেবো। বাট যদি একটা ফোর্স নিচের দিকে কাজ করছে আর তার অপোজিটে আরেকটা ফোর্স কাজ করছে, নেট ফোর্স বার করার জন্য কি সিম্পলি মাইনাস করে দেবো। তার জন্য নেট ফোর্স কত আমার, আর এর ভ্যালুটা এমজি মাইনাস এফ কস থিটা। শুভজ্যোতি বুঝতে পারলে? ঠিক আছে, কোনটা অপোজিট যাচ্ছিল? না, কি করে না? আমি তো পুশ করছি, এই অ্যারো গুলো তো ভেতর দিকে ছিল তখন সব কটা। হ্যাঁ, তখন তো আর নয়। আর আর এর মধ্যে তাহলে কে কে রয়েছে এখন, এমজি মাইনাস এফ কস থিটা। এবার দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এই এক্সপ্রেশনটা উল্টে যাচ্ছে, মুছি আমরা। এটা স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুলিং হয়ে যাচ্ছে আবার, স্ট্যাটিক ফ্রিকশন ডিউ টু পুলিং। এফ ড্যাশ, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, আর ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে আমার এমজি মাইনাস এফ কস থিটা, ব্র্যাকেটের বাইরে থাকবে এই সামনেটা মিউ এস। আগের এক্সপ্রেশনটা কি ছিল শুভজ্যোতি বলো? এফ প্রাইম এস ইকুয়ালস টু মিউ এস এফ কস থিটা প্লাস এমজি, তাই তো? আর এখন এই এক্সপ্রেশনটা এটা আমার, এটা হচ্ছে ফর পুশিং। কোনটা ফ্রিকশন বেশি,
পুশিং এ বেশি ফ্রিকশন। পুলিং পুশিং এ তুমি নিজে বলো না, একটা জিনিস অ্যাড হচ্ছে, একটা জিনিস মাইনাস হচ্ছে। পুলিং হবে, পুশিংটা তো আমরা এই এক্সপ্রেশন দেখে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি ইট ইজ ইজিয়ার টু পুল দেন পুশ। ওখানে ওয়েট ভ্যারি করবে। এমনি তো আছে। এমজি তো দুটোতেই রয়েছে, শুধু একসাথে অ্যাড হচ্ছে, পুশ করলে একসাথে মাইনাস হয়ে যাচ্ছে। এবার তুমি বলো না, অ্যাড করলে তো ফ্রিকশনটা বাড়বে, তাই না? ফ্রিকশন বাড়লে প্রবলেম। ফ্রিকশন বাড়লে তো আমাকে বেশি ফোর্স দিতে হবে। করলে ইজি হয়। तो कभी कांड देखता ग्राउंड में এই যে তুমি নিজেই সপ্তর্ষিকে বলো তোমার ঠেলতে আর তোমার টানতে, দেখবে বুঝতে পারবে তফাৎটা। আমি তাহলে একটা কথা বলি, যদি আমি সত্যি এক্সপেরিমেন্টটা করে দেখি তখন কি আমার পুল করতে বেশি ইজি হবে? অবশ্যই। ছেড়ে দে ছেড়ে দে, পুল করলাম, পুশ কর, পুশতে কর। তাহলে কি না না, কি কি বুঝলে? পুশ করলে পুল করাটা ইজি দেন পুশ, তাই না? তাহলে ফিজিক্স, ফিজিক্স দিয়ে সবকিছু আমরা প্রমাণ করতে পারছি। হ্যাঁ, কটা বাজে? 7টা বাজে, তাই তো?